আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বলছি আলাপ চাইতায় আমাদের আজকের অতিথি। আসসালামু আলাইকুম এবং আদাব। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত ৮টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। শুরুতেই যেটা বলছিলাম যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়। কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনা প্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে কিভাবে নির্বাচনটা পরিচালনা করা যায়। সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন, নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে 7টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবে, বা ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে নির্বাচনের দিন কোনো একটা ঝামেলা করতে পারে? কারণ নির্বাচনে যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে নতুন সিজিএস কে হবে? চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর প্রাক ছুটিতে গেছেন। তো ন্যাচারালি ওয়াকার চেয়েছিলেন একজন হোক, ইউনূস এবং ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা চেয়েছিলেন আর একজন হোক। তো এই দড়ি টানাটানিতে আলটিমেটলি সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার এই সিজিএস মনোনয়ন দেবেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারেন না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার এই নির্বাচনের আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে গণভোটে হা ভোটকে পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ
জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনা সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের দুই জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসন এবং সবাইকে মোটামুটি বলেছে যে যে করেই হোক তাদের এলাকার আসনগুলোতে জামাতের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। আমার কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটা জেনারেল ওয়াকার বলছেন যে তিনি নির্বাচন করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক যেভাবেই হোক তিনি সেনা প্রধান হয়েছেন এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন শুরুতে আরেকটা যেটা বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে এবং জেনারেল ওয়াকার তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার দলই ক্ষমতায় আসবেন এবং তাকে সেনাবাহিনী সবখানেই সমর্থন করবে। এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনা প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম। ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং আদাব। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে কি এমন ঘটনা ঘটছে যে সারা পৃথিবী একেবারে ভারতের উপরে হুমড়ি খেয়ে এসে পড়ছে এবং ভারতের অর্থনীতির যে ভবিষ্যৎ চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাংলাদেশের অবস্থানটা কি হবে? ভারতের এই বিশাল উত্থানে বাংলাদেশ কি উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে, সেটি নিয়েই আজকের আলোচনা। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে স্বাগত। আপনারা গত 2 সপ্তাহ লক্ষ্য করেছেন যে ভারতকে নিয়ে সারা পৃথিবীতে আবার এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারত একটি বাণিজ্য চুক্তি করেছে এবং বলা হচ্ছে যে সারা পৃথিবীতে যে বাণিজ্য হয় তার 1/3 হবে এই চুক্তি অনুযায়ী ইউরোপের 27টা দেশ এবং ভারতের মধ্যে। ইউরোপ
এবং ভারতের চুক্তির আগে ভারত ইউকের সাথে চুক্তি করেছে এবং ইউরোপ চুক্তির পরপরই আমরা হঠাৎ করে দেখলাম যে আলোচনাটি গত বছরের ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়েছিল, সেই ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে একটা হিউজ ডেভেলপমেন্ট। হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা করলেন যে তারা ভারতের সাথে বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছেন এবং তারপরে আমরা দেখলাম নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে বিশ্বের দুটো বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই অর্থনৈতিক এই বাণিজ্য চুক্তি সারা পৃথিবীর জন্যই একটা বিশেষ বার্তা বহন করে। এই যখন হচ্ছে তখন স্বভাবতই আলোচনায় উঠে এসেছে যে ভারতের এই চুক্তিগুলো বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এফেক্ট করবে। এবং আপনাদের আরো জানিয়ে রাখছি যে আগামী মার্চ মাসে কানাডার সাথে ভারতের একটা বিশাল বাণিজ্য চুক্তি হবে এবং এই যে আমেরিকা এবং ভারতের যে বাণিজ্য চুক্তির কথাটা বলা হচ্ছে এটিও স্বাক্ষরিত হবে আগামী মার্চ মাসে, সেটি জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। এখন এই যে ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হবে, এখানে ট্যারিফ যেটা নিয়ে নানান সময়ে নানান কাহিনী আমরা দেখেছি, বিশেষ করে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে তার ট্যারিফ বাড়িয়ে দেওয়া হবে এরকম করে 50%, 100%, মানে ট্রাম্প যা ইচ্ছে তাই করছিল। কিন্তু এখন যেটা শেষমেশ দাঁড়িয়েছে যে ভারত 18% শুল্কে আমেরিকায় অনেক প্রোডাক্ট পাঠাইতে পারবে। কিছু প্রোডাক্ট কিন্তু জিরো ট্যারিফে যায়, লাইক মেডিসিন। পাকিস্তানের সাথে আমেরিকার যে চুক্তি সেখানে পাকিস্তানের ট্যারিফ হলো 19%, বাংলাদেশের ট্যারিফ হলো 20%। তার মানে এই অঞ্চলে সবচেয়ে কম ট্যারিফে পণ্য পাঠাতে পারবে ভারত এবং এর ফলে স্বভাবতই বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল ব্যাপকভাবে এফেক্টেড হবে বলেই আশা করা যাচ্ছে। বিকজ বাংলাদেশের যে রপ্তানি তার মধ্যে 80% রপ্তানির আয় ডিপেন্ড করে আমাদের গার্মেন্টস সেক্টরে এবং এই গার্মেন্টসের একটা বড় অংশ আমরা আমেরিকায় পাঠাই, ইউরোপে পাঠাই। ইউরোপে ভারত এখন অনেক কম শুল্কে গার্মেন্টস প্রোডাক্ট পাঠাইতে পারবে। সুতরাং ইউরোপে আমাদের যে একটা বড় মার্কেট ছিল সেই মার্কেটটা এখন ভীষণভাবে চ্যালেঞ্জড হবে, আমেরিকাতেও খুব একটা চ্যালেঞ্জড হবে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশ, সোজা কথায় বাংলাদেশ একটা দরিদ্র দেশ ছিল। সেই দরিদ্র দেশ থেকে শেখ হাসিনা সরকার এটাকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছিল 2021 সালে এবং মধ্যম আয়ের দেশে একটা দেশ যখন যায় তখন তাকে 5 ইয়ার্স গ্রেস পিরিয়ড দেওয়া হয় যে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। তো 2026 সালে সেই 5 বছর শেষ হবে এবং আগামী বছর থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। যখনই একটা দেশ মধ্যম আয়ের দেশ হয় তখন সে অন্য অন্য দেশ থেকে পাওয়া গরিব দেশ হিসেবে পাওয়া অনেক ছাড় আর পায় না। সুতরাং এই শুল্কের বিষয়গুলো এবং অনেক বিষয় অনেক জটিল হয়ে যাবে। বাংলাদেশ যে ছাড়গুলো অন্য অন্য দেশের কাছে, ইউরোপ আমেরিকার কাছে পেত, সেগুলো হয়তো আগামীতে এইভাবে পাবে না। এবং এই যে পাবে না, এই যে 5 বছরের একটা গ্রেস পিরিয়ড, ট্রানজিশন ফেজ, এটা এ কারণে দেওয়া হয় যে দেশগুলো যেন 5 বছরে প্রস্তুত হতে পারে এবং বাংলাদেশ সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে 24 সালের আগস্টে সরকার পরিবর্তন হওয়ার পরে ডক্টর ইউনূসের যে অবৈধ সরকার ছিল সেই সরকার কিন্তু বাংলাদেশকে এই ট্রানজিশনের জন্য প্রস্তুত করেনি। সুতরাং বাংলাদেশ এই মিডল ইনকাম কান্ট্রিজে ঢুকবে যে আগামী বছর এবং এটা এখন ঠেকানোর কোনো স্বাভাবিক উপায় নেই। বাংলাদেশ ওই পাথওয়েতে একদম শেষ পর্যায়ে আছে। সুতরাং বাংলাদেশের জন্য এই এক্সপোর্টের, বিশেষ করে গার্মেন্টস, এই এক্সপোর্ট চ্যালেঞ্জটা অনেক বেশি হবে এবং সেখানে ইন্ডিয়া কিন্তু একটা অলরেডি আপার হ্যান্ড পেয়ে গেছে। সেই অবস্থায় বাংলাদেশ কি আসলেই টিকে থাকতে পারবে? ইতিমধ্যেই জানেন যে অনেকেই বলে 300-400 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। টেক্সটাইল কোম্পানির যে মালিক তারা এই 1 ফেব্রুয়ারি থেকে একটা ধর্মঘটে যাওয়ার কথা ছিল এবং তারা বলেছে, তাদের প্রেসিডেন্টকে আমরা বলতে শুনেছি যে তাদের এখন যে ব্যাংক লোন আছে তাদের সব বিজনেস বিক্রি করলেও সেই লোন তারা শোধ দিতে পারবে না। গত 17 মাসে তাদের বিজনেস এত সিরিয়াসলি এফেক্টেড হয়েছে।
বাংলাদেশের অনেক গার্মেন্টস ব্যবসায়ী ইতিমধ্যে ভারতের এবং অন্যান্য দেশে বিনিয়োগকারী হিসেবে চলে গেছে। ভারতের নর্থ ইস্ট কান্ট্রিজে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগকারী হিসেবে এখন চলে যাচ্ছে, কারণ বাংলাদেশ থেকে এই প্রোডাকশন কস্ট বেশি, পাঠানোর ঝামেলা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ফ্যাক্টরি ধ্বংস করে দেওয়া, ভেঙে দেওয়া, এই সব কারণে আমাদের গার্মেন্ট শিল্প সহ অন্যান্য শিল্প, অন্যান্য বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই যে ভারত যে চুক্তিগুলো করলো এবং ভারত যে আজকে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কদিন আগে তারা পঞ্চম বৃহত্তম অর্থনীতি ছিল, জাপানকে তারা ছাড়িয়ে গেছে এবং এখন তৃতীয় বৃহত্তম অর্থনীতি জার্মানির সাথে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে যাতে হয়তো 1-2 বছরের মধ্যে তারা জার্মানিকেও অতিক্রম করতে পারে। এবং জার্মানির সাথে তারা রিসেন্টলি $800 কোটি একটা প্রতিরক্ষা চুক্তি করেছে, যে চুক্তির অধীনে ভারতীয় নৌবাহিনী বিশেষ করে তারা অনেকগুলো অত্যাধুনিক সাবমেরিন তৈরি করবে। সুতরাং ভারতকে কেন সারা পৃথিবী এইভাবে মানে সবাই আসছে এবং ভারতকে এভাবে উপরে উঠে তুলে ধরছে, এর একটা কারণ হলো যে ভারতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারা চায়নার সামনে একটা থ্রেট রাখতে চাচ্ছে, যেন ভারতকে দিয়ে তারা যেন চায়নাকে কাউন্টার করতে পারে। এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি, ঠিক আজকেই আমেরিকায় 54টা দেশের একটা অ্যাসোসিয়েশন ফর্জ ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল মিনারেলস, এই পৃথিবীতে যে ক্রিটিক্যাল মিনারেল এবং রেয়ার আর্থ মিনারেল আছে এই সব দেশ এরা ব্যবহার করে। এবং এই যে আমরা আজকাল প্রযুক্তির কথা বলছি, এই যে কম্পিউটার প্রযুক্তি, এই প্রযুক্তিতে এবং এটার নেক্সট জেনারেশন ইউজের জন্য এই ক্রিটিক্যাল মিনারেলস, রেয়ার আর্থ মিনারেলস এগুলো খুব দরকার হয়। এবং বর্তমান পৃথিবীতে এই রেয়ার আর্থ মিনারেলস এর প্রোডাকশন 70%ই চায়নার থেকে আসে এবং প্রসেসিং 90% চায়না কন্ট্রোল করে। তো চায়নার এই একক আধিপত্য ঠেকানোর জন্য, কারণ চায়নার একক আধিপত্য জিও সিকিউরিটি এবং গ্লোবাল ইকোনমিক্সের ঝুঁকি তৈরি করতে পারে, এই আশঙ্কা থেকে আমেরিকার উদ্যোগে এই ফর্জ ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল মিনারেলস তৈরি করা হয়েছে। এটা আগে ছিল মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ। তো এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু আজকে সেখানে বক্তৃতা দিয়েছেন এবং এর বাইরেও এই ডক্টর জয়শঙ্কর সাইড লাইনে অনেকগুলো দেশের সাথে মিটিং করেছে। আজকের বক্তৃতায় এই ক্রিটিক্যাল মিনারেল এগুলো নিয়ে তো কথা বলেছে। এছাড়াও জয়শঙ্কর কিন্তু বাংলাদেশের 2024 সালের আগস্ট মাসে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল এবং তার ফলে যে সরকার এসেছে এবং বাংলাদেশের যে সন্ত্রাসী কার্যক্রম চলছে সবকিছু কিন্তু আজকে এই মিটিং এ বলেছে এবং 54টা দেশের প্রতিনিধির সামনে তিনি বাংলাদেশের জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের কথা বলেছে। তো ভারত আজকে পৃথিবীতে এমন জায়গায় চলে গেছে এবং ভারতের একটা নীতি হলো নেইবার্স ফার্স্ট। তো সেই জায়গায় থেকে আপনার প্রতিবেশী যখন শক্তিশালী হচ্ছে তখন আপনি সেটাকে পজিটিভ ভাবে নিয়ে আপনিও সেটার দ্বারা উপকৃত হতে পারতেন। এবং অনেকেই বিশ্বাস করেন যে আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে ভারতের এই অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই এই যে তার কাছে সারা পৃথিবী আসছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেই উদ্যোগটা ভারতের সাথে মিলেই নিতেন। কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতি সামনে একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে, যদি 12 তারিখে নির্বাচন হয়, তারা কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতি পাবে এবং গত 17 মাসে ডক্টর ইউনূস বাংলাদেশের যে ক্ষতি করে গেছে সেইটা হাতে নাতে পাবে আমাদের এই সামনে যারা ক্ষমতায় আসবে বলে, যে যারাই আসুক তারা কিন্তু এইটার হিট ফিল করবে। এবং যেখানে ভারতের সাথে মিলে আমাদের আরো ডেভেলপ করার সুযোগ ছিল, সেখানে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগে থেকেই ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে। এবং ডক্টর ইউনূস যে কেবলমাত্র নিজের ধান্দা বোঝেন, একজন ধান্দাবাজ এবং খুব নিচু শ্রেণীর মানুষ, এবং তিনি যে রাজনীতি বোঝেন না সেটা তিনি যেভাবে ভারতকে ডিল করেছেন এবং ভারতের নর্থ ইস্ট রাষ্ট্র খেয়ে ফেলবেন এমন হুমকি দিয়েছেন, তাতেই বোঝা গেছে। এবং আজকে বাংলাদেশ এই ভারতের উত্থানের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারে দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুরা, আমি জানি না এ থেকে কিভাবে উত্তরণ হবে। আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।